সবুরনিসা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নজিবুর রহমান, প্রভাষক বাংলা বিভাগ, সবুরনিসা মহিলা ডিগ্রি কলেজ, খুলনা। আশা করি এই করোনার দুঃসময়ে তোমরা সবাই বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। লেখাপড়া ক্লাসে এসে করা সম্ভব নয় বলে অনলাইন পাঠদান পদ্ধতিতে তোমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা চলছে সারা বাংলাদেশের মতো আমরাও কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের উপরে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রে যে ব্যাকরণ অংশ আছে তার মধ্যে উচ্চারণ একটা নতুন আইটেম যোগ করা হয়েছে 2016 সালের শিক্ষাবর্ষ থেকে। এরপরে বানান আছে 3 নম্বর দাগে সাধারণত ব্যাকরণিক শব্দ বলে একটা আইটেম আছে, সেটা দেওয়া হয়েছে। 4 নম্বর সমাস, প্রত্যয়, উপসর্গ, এই 3টার উপরে সিলেবাস করা হয়েছে। 5 নম্বর দাগে যে কোশ্চেনটি তোমাদের থাকবে সেটা বাংলা বাক্য, বাক্যের শ্রেণী, বাক্য পরিবর্তন, এর উপরে একটা কোশ্চেন থাকবে। 6 নম্বরে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, এর উপরে একটা কোশ্চেন থাকবে। আর 7 নম্বরে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, এই থাকবে। সব মিলিয়ে আমরা ব্যাকরণ অংশে 40 মার্কের একটা গ্যারান্টি বা নিশ্চয়তা পেতে পারি। তোমরা যদি একটু মনোযোগী হও এই পুরো নাম্বারটি তোমরা অর্জন করতে পারবে। আমরা উচ্চারণ নিয়ে আলোচনা করব। বলা হয়েছে প্রমিত উচ্চারণ, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড উচ্চারণ পদ্ধতি অনুসরণ করে সারা পৃথিবীতে যত ভাষাগোষ্ঠী মানুষ আছে সেটা তারা সেইভাবেই অনুসরণ করে চলে। আমাদের বাংলা ভাষায়ও উচ্চারণ সমস্যা রয়েছে। অন্যান্য ভাষার মতো এখানেও অঞ্চলভিত্তিক উচ্চারণ পদ্ধতি বিভিন্ন আছে। তবুও উচ্চারণ নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে কোনো দেশ বা অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের ভাষার যে উচ্চারণ পদ্ধতিটি অনুসরণ করে সেটাকে একটা মানদণ্ড ধরে উচ্চারণ পদ্ধতি প্রণয়ন করা হয়। আমাদের বাংলাতেও করা হয়েছে। সেই হিসাবে আমরা যে প্রমিত উচ্চারণটি শিখব সেটা 100 ভাগ যে আমাদের ঠিক হবে তাও না, কারণ এর মধ্যেও কিছু বিষয় থাকবে যা একটা শব্দের একাধিক উচ্চারণ আছে, তবে সেগুলোর সংখ্যা কম। এখন আমরা উচ্চারণে যাব। তার আগে আরও একটু বলে নেওয়া দরকার উচ্চারণ কেন প্রয়োজন। আমরা ভাষা দুইভাবে প্রয়োগ করি। ভাষা আমরা মুখে বলে যেমন প্রয়োগ করি, তেমন ভাষা আমরা লিখে প্রয়োগ করি। মুখে বলে যখন ভাষা প্রয়োগ করি তখন আমাদের উচ্চারণ পদ্ধতিটার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর যখন আমরা লিখে ভাষা প্রকাশ করি তখন বানানের প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার। অথচ আমাদের যে পাঠ্যক্রম, আমরা যদি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা হিসাব মিলাই তাহলে দেখতে পাব যে জায়গা থেকে উচ্চারণ এবং বানানটা শিখে আসার দরকার ছিল, যে শ্রেণীর থেকে শিখে আসা দরকার ছিল,
সেই জায়গায় সেটা যথাযথভাবে পাঠ্যভুক্ত না থাকার কারণে সেইভাবে শেখার সুযোগ হয়নি, যার কারণে উচ্চ মাধ্যমিকে এসে যখন ছেলে মেয়েদের এই উচ্চারণ পদ্ধতি বা বানান, প্রমিত বানান যখন শেখানো হয়, তখন তাদের কাছ থেকে প্রায় সময় একটা প্রশ্ন আসে যে স্যার, অমুক জায়গায় তো এই বানানটা এইভাবে লেখা দেখলাম, তারপরে অনেকে তো এইভাবে উচ্চারণ করে, তাহলে আমরা কি ভুল শিখে আসলাম? আমাদের অবশ্যই বলতে হয় হ্যাঁ, আমরা ভুল শিখেছি। কারণ আমাদের পাঠ্যক্রমে যদি ক্লাস 5 কিংবা 6, 7 এরকম জায়গায় যদি বানান উচ্চারণটাকে একটু গুরুত্ব দিয়ে শেখানোর ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো আমাদের এই ভুল প্র্যাকটিসটা নিয়ে উচ্চ মাধ্যমিকে আসতে হতো না। আর হয়তো আমাদেরকেও অমন প্রশ্নের মুখোমুখি হতে হতো না যে স্যার, অমুক জায়গায় তো দেখলাম বানানটা এইরকম, তার অমুক জায়গায় অমুক দেখলাম এইভাবে উচ্চারণ করছেন, এটা কি ভুল হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ভুল হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা প্রমিত উচ্চারণ এবং প্রমিত বানান অনুসরণ না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে বাধ্য যে আমরা ভুল করছি। সুতরাং আমরা আজ থেকেই একটা দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমার উচ্চারণটা যতদূর সম্ভব আমি প্রমিত বা যথার্থ করার চেষ্টা করব। তোমাদের প্রতি আমার আহ্বান, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে, যেহেতু ব্যাকরণের উপরে ক্লাস এবং এই উচ্চারণ পদ্ধতি খুব জটিল কঠিন কোনো কিছু নয়। কতগুলো নিয়মকানুন অনুসরণ করলে আমরা উচ্চারণটা ঠিকঠাকভাবে করতে পারব। এখন উচ্চারণ দুই প্রকার, উচ্চারণ দুই প্রকার। এক হচ্ছে বিবৃত উচ্চারণ, আর দুই হচ্ছে সংবৃত উচ্চারণ। এই দুই প্রকার উচ্চারণ। এখন আমাদের জানা দরকার বিবৃত উচ্চারণ এবং সংবৃত উচ্চারণ কাকে বলে। আমরা প্রথম বিবৃত উচ্চারণটা নিয়ে কথা বলি। যে উচ্চারণকালে চোয়াল বেশি ফাঁক হয় এবং ঠোঁট ততটা গোলাকার হয় না, তাকে বিবৃত উচ্চারণ বলে। এই সংজ্ঞাটা মুখস্থ থাকা চাই। এরপরে আমরা যাব সংবৃত উচ্চারণ কাকে বলে। দুই নাম্বার ছিল সংবৃত উচ্চারণ। এর সঙ্গে আমরা বলতে পারি যে উচ্চারণকালে চোয়াল চাপা থাকে এবং ঠোঁট গোলাকার হয়, তাকে
উচ্চারণ বলে। তাহলে আমরা সংগতকে শিখলাম। মুখে আবার বলি। প্রথমত যে বিবৃত উচ্চারণ কাকে বলে? যে উচ্চারণকালে চোয়াল বেশি ফাঁক হবে এবং ঠোঁট গোলাকার হবে না, তাকে আমরা বলি বিবৃত উচ্চারণ। অর্থাৎ হাঁ বড় হয়ে যায়, মুখটা বড় হয়ে যায়, মুখের গহ্বর খুলে যায়, এটা হচ্ছে বিবৃত উচ্চারণের বৈশিষ্ট্য। আর সংবৃত উচ্চারণ হচ্ছে যে উচ্চারণকালে চোয়াল চাপা থাকে, অর্থাৎ মাড়ি চাপা থাকে এবং ঠোঁট একটু গোলাকার হয়ে আসে, তখন আমরা সেটাকে বলছি সংবৃত উচ্চারণ। এখন আমরা কোন ধ্বনির ক্ষেত্রে কোন উচ্চারণ সেদিকে আমরা যাব। আমরা জানি বাংলা বর্ণমালায় 50টি অসংযুক্ত বর্ণ রয়েছে, তার মধ্যে 11টি স্বরবর্ণ এবং বাকি 39টি ব্যঞ্জন বর্ণ। তা উচ্চারণের ক্ষেত্রে স্বরবর্ণগুলোরই ভূমিকা বেশি এবং সেই স্বরধ্বনিগুলোর উচ্চারণের তারতম্যের কারণে আমাদের উচ্চারণ পদ্ধতিতে ভিন্নতা লক্ষ্য করা যায়। তা আমরা প্রথম স্বর যেটা অ স্বরবর্ণ, আমরা তাকে নিয়ে একটু আলোচনা করব। তাহলে অ এর উচ্চারণ আমরা এটা প্রথম আলোচনা করব। অ এর উচ্চারণ দুই প্রকার। অ এর উচ্চারণ দুই প্রকার। এক হচ্ছে বিবৃত অ, আর দুই হচ্ছে সংবৃত অ। আমরা যদি বিবৃত উচ্চারণ এবং সংবৃত উচ্চারণের সংজ্ঞাটা জানি, তাহলে এটা আমাদের বুঝতে খুব সহজ হবে। যখন আমি বিবৃত অ বলছি, তখন এই অ এর উচ্চারণকালে আমার চোয়াল বেশি ফাঁক হয়ে যাচ্ছে, ঠোঁট গোলাকার হচ্ছে না, এটাকে আমরা বলছি অ এর বিবৃত উচ্চারণ। ঠিক উল্টো, যদি অ এর উচ্চারণকালে চোয়াল চাপা থাকে এবং ঠোঁট গোলাকার হয়ে আসে, তাহলে সেই অকে আমরা বলবো সংবৃত অ এবং ওই অ এর উচ্চারণকে বলবো সংবৃত অ এর উচ্চারণ। এখন আমাদের কোন কোন ক্ষেত্রে অ এর উচ্চারণ বিবৃত এবং কোন কোন ক্ষেত্রে সংবৃত হয় সেই জায়গাতে আমরা যেতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে ক্ষেত্রে সংবৃত, আমরা প্রথম বিবৃততে যাব। তাহলে যে ক্ষেত্রে বিবৃত অ হয়, এক নম্বর, শব্দের শুরুতে নেতিবাচক অ থাকলে তার উচ্চারণ বিবৃত হবে। শব্দের শুরুতে নেতিবাচক অ থাকলে তার উচ্চারণ বিবৃত হবে। যেমন আমি সংজ্ঞা না লিখে শুধু উদাহরণ দিয়ে যাচ্ছি। যেমন নেতিবাচক অ, মনে করো অকাল একটা শব্দ, কাল শব্দটির আগে অ যুক্ত হয়ে নেতিবাচক অবস্থা তৈরি করেছে, এর উচ্চারণ হবে বিবৃত অকাল। যে জায়গায় হসন্ত উচ্চারিত হবে সেই জায়গায় হস্যটা ব্যবহার করতে হবে। দুই নম্বর, সাথে অর্থে শব্দের শুরুতে দন্তুস্ব থাকলে তার উচ্চারণ হবে বিবৃত। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে আসি, সবান্ধব।
সবান্ধব। তাহলে এর উচ্চারণ হবে, যেহেতু দন্তুস্বটার সাথে অর্থে ব্যবহার হয়েছে, এই জন্য তার উচ্চারণ দন্তুস্বর সাথে যে অটি আছে তার উচ্চারণ বিবৃত হবে। এটা হবে স বয়াকারে দন্তন্য বান ধো ধয়কারে ব সবান্ধব। হয়ে গেল দুটো। 3 নাম্বার, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অয়ের পরের স্বর যদি আবার অ বা আ হয় তাহলে উক্ত অয়ের উচ্চারণ বিবৃত হবে। অয়ের পরের স্বর অ বা আ হলে তার উচ্চারণ বিবৃত হবে। যেমন শব্দটা দেখি, অনাবৃষ্টি, এটা এর উচ্চারণ এখন হবে অনা বয়রি বৃষ তৈরস্বী টি, অনাবৃষ্টি। তোমরা খেয়াল করো, আমরা প্রথম যেটা লিখছি এটা কিন্তু শব্দের বানান, এবং ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছি সেটা হচ্ছে ওই শব্দের উচ্চারণ। 3 নম্বর গেলাম। 4 এবং শেষ নাম্বার, অয়ের পরে মূর্ধন্য বা অন্তঃস্থলীয় থাকলে উক্ত অয়ের উচ্চারণ বিবৃত হবে। যেমন মনে করো কন, তাহলে কয়ের সাথে যে অ আছে সেই অটি এখন সংযুক্ত হবে না বিবৃত হবে, নির্ভর করছে এই জায়গার ব্যঞ্জনটি কি আছে। এই জায়গার ব্যঞ্জন যদি মূর্ধন্য হয় তাহলে অবশ্যই তার আগের যে অ সেটা বিবৃত হবে। যেমন এর উচ্চারণ হবে অদন্তন্য পন। এরপরে অন্তঃস্থলের একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো করয়, যেহেতু কয়রা কলার সাথে একটা অ আছে, তারপরে কন্ডিশন ছিল অন্তঃস্থলীয় থাকতে হবে, থাকলে কয়রা কলার সাথে যে অটি আছে তার উচ্চারণ বিবৃত হবে। তাহলে এটা উচ্চারণ হবে কয়রা কলা অন্তঃস্থলীয় করয়। তাহলে আমরা অয়ের বিবৃত উচ্চারণগুলো দেখলাম এবং এদের সংখ্যা খুবই কম, খুব বেশি না, কিন্তু সংবৃত অ একটু বেশি। আমরা এরপরে যাব যে ক্ষেত্রে সংবৃত অ হয়। 1 নম্বর, অয়ের পরের স্বর হ্রস্বই দীর্ঘই বা তাদের কার চিহ্ন অথবা হ্রস্ব দীর্ঘ বা তাদের কার চিহ্ন থাকলে উক্ত অয়ের উচ্চারণ সংগৃহীত হবে। আমি পুরোটা লিখছি না, থাকলে পর্যন্ত লিখলে নিশ্চয় তোমরা বুঝতে পারবে। এখন উদাহরণে যাচ্ছি। যেমন অতি একটা শব্দ মনে করো, এই অয়ের পরে
যে স্বরটি আছে তাহলে অয়ের পরের স্বর রস্বই দীর্ঘই বা তাদের কার চিহ্ন অথবা রস্যু দীর্ঘ বা তাদের কার চিহ্ন হলে আমরা তাকে চিহ্ন হলে উক্ত অয়ের উচ্চারণ হবে সংকৃত। তাহলে অ আছে তার পরের স্বর রস্যই পেয়ে গেছি, তাহলে এখন উচ্চারিত হচ্ছে না, ও এর মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে অতি। তোমাদের আর একটু বলা দরকার যে অয়ের যে বিবৃত উচ্চারণ সেটাকে আমরা অয়ের স্বাভাবিক উচ্চারণ বলি, আর অয়ের যে সংকৃত উচ্চারণ সেটাকে আমরা অস্বাভাবিক বলি না, তবে সেটাকে বলি অয়ের ও এর মতো উচ্চারণ, অর্থাৎ অয়ের মতো উচ্চারিত না হয়ে ও এর মতো উচ্চারিত হয়। এরপরে রস্য দীর্ঘ দিয়ে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন মনে করো মূল্য, মূল্য, তাহলে আমরা তো আসি অয়েতে, তাহলে বধূ, বধূ অর্থাৎ ধয় দীর্ঘকার আছে, তার আগে ব আছে, তার সাথে যে অ আছে তার উচ্চারণটা আমরা দেখবো। তাহলে এর উচ্চারণ হবে বয়কারে বো, ভয় শুধু বধূ। এই গেল একটা রোল। দ্বিতীয় রোলে আমরা যাচ্ছি, সংযুক্ত উচ্চারণের দ্বিতীয় রোলে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুটি ব্যঞ্জন দ্বারা গঠিত এক অক্ষর শব্দের অন্তে দন্তান্ন থাকলে তার পূর্বের অ সম্মিলিত হবে। 2 নম্বর উদাহরণটা দিয়ে দিই, যেমন বন, এর উচ্চারণ হবে বয়কারে দন্তান্ন বন। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বরে গেল, 3 নম্বর পরের ব্যঞ্জনে জফলা থাকলে উক্ত অয়ের উচ্চারণ সংকৃত হবে। যেমন গদ্য, উচ্চারণ হবে গয়কারে গবর দয়কারে তো। 3 নম্বর গেলাম। 4 নম্বরে যাব, অয়ের পর ক্ষীয় থাকলে উক্ত অ
সম্মিলিত হবে। যেমন অক্ষ উচ্চারণ হবে ও ও ক্ষয়কারে খো। এটা হলো 4 নাম্বার। আমরা এবার 5 নম্বরে যাব। 5 নম্বরে যেটা বলছি, দুটি পদে সমাস হলে পূর্ব পদের এর উচ্চারণ অনেক সময় সংযুক্ত হবে। এই জায়গায় কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ হয়ে থাকে সংযুক্ত হবে। যেমন মনে করো দীনবন্ধু, এর উচ্চারণ হবে দয়রস্যি দন্তন্যকার দীন, বয়কারে দন্তন্য বন, ধয়রস্য দো, দীনবন্ধু। 5 নম্বর গেলাম। 6 নম্বরে যাব। নম্বরে 3টি ব্যঞ্জন দ্বারা গঠিত 2 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে ব্যঞ্জনের অয়ের উচ্চারণ সম্মিলিত হবে। যেমন রতন, এখানে 3টা ব্যঞ্জন আছে, এটা বলেছি 3টা ব্যঞ্জন। আর অক্ষর দুটো, অক্ষর সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার। অক্ষর হচ্ছে একটা শব্দের যে অংশটুকু এক আয়াসে উচ্চারণ করেছে ওইটা একটা অক্ষর, সেই হিসাবে এখানে র একটা অক্ষর এবং তম আরেকটা অক্ষর, তাহলে 2 অক্ষর বলেছিলাম। 3টা ব্যঞ্জন দ্বারা গঠিত এবং 2 অক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে ব্যঞ্জন অর্থাৎ তয়ের সাথে যে অ আছে তার উচ্চারণটা এখন সম্মিলিত হবে। আমরা সেটা লিখি র তয়কারে দন্তন্য রতন। এই গেল 6 নাম্বার। 7 নম্বরে যাই। যুক্ত ব্যঞ্জন ভেঙে রাখার ক্ষেত্রে শেষ ব্যঞ্জনের অয়ের উচ্চারণ সম্মিলিত হবে। যেমন মুক্ত, মুক্ত উচ্চারণ হবে ময়রস্য মুখ তয়কারে তো, মুক্ত। এই গেল 7 নম্বর। 8 নম্বরে
শব্দের শুরুতে রফলা যুক্ত অয়ের উচ্চারণ সংযুক্ত হবে, অর্থাৎ ওয়ের মতো হবে। যেমন প্রচুর উচ্চারণ হবে পয়রাপালা ও চয়রস্য রচুর, প্রচুর। এগুলো 8 নম্বর লাস্ট নাম্বারটা দিয়ে আমরা শেষ করব। নয় নম্বর রিকার যুক্ত ব্যঞ্জনের পূর্বে অয়ের উচ্চারণ সংযুক্ত হবে। যেমন যেমন মসৃণ বলা হয়েছে রিকার যুক্ত ব্যঞ্জনের পূর্বের, অর্থাৎ রিকার যুক্ত ব্যঞ্জন কি হচ্ছে, এটা দন্তস্বয় রিকার, তার আগে যে ম আছে তার সাথে যে অটি আছে সেটা সংযুক্ত হবে। তাহলে উচ্চারণ হবে এরকম, ময়কারে দন্তস্বয় মোস, ময়কারে দন্তস্বয় মোস, দন্তস্বয় রি দন্ত মসৃণ, মসৃণ। এই আজকে আমাদের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা বাসায় যখন ভিডিওটি দেখবে তখন ব্যাকরণ বইটাও সামনে একটু খুলে রেখো। উচ্চারণ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের সাথে যে আলোচনা হয়েছে এই আলোচনাটি একটু মিলাই তোমরা দেখে নিও। তোমাদের উচ্চারণ পদ্ধতি আশা করি অনেকটা ভালো হয়ে যাবে এবং সেটা তোমাদের পরীক্ষার জন্য সহায়ক হবে। আমরা নেক্সট ক্লাসে আমরা অন্য, অর্থাৎ আমরা ওয়া শেষ করলাম, আয়ের পরে যে ধ্বনিগুলো আছে সেগুলোর উচ্চারণ আমরা নেক্সট ক্লাসে করব। ধন্যবাদ।